This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশ্বিন আসতে দেরি আছে, এখন সবে আষাঢ়। তবুও আষাঢ় এই আশ্বিনের গল্প শোনাতে বসলাম কেন? অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কারণ আছে অবশ্যই, কারণ আশ্বিনে আষাঢ়ে গল্প অনেক শোনা যায়, কিন্তু আষাঢ়ে আশ্বিনের গল্প চট করে তো কেউ শোনায় না। আমি শোনাচ্ছি তার কারণ ওই বলদ। দেখলেন না, বলদে চড়িয়া শিবে সিংহায় দিলা হাক। শিবের বাহন ওই বলদ বা ষাঁড়। ডিকশনারি খুলে দেখুন, দেখবেন বাহন শব্দের মানে লেখা আছে সেইটা যা বহন করে, সেটা যা নিয়ে যায়। এবার একটা প্রশ্ন আছে, দেবদেবীরা তারা তো এমনিতেই অসীম শক্তির অধিকারী, তাহলে তাদের যাতায়াতের জন্য আবার আলাদা করে বাহনের প্রয়োজন কি? এটা কিন্তু ছোটোবেলার থেকে এই প্রশ্নটা আমাকে তাড়িয়ে বেড়ায়, জানেন তো। তারা তো নিজেদের ইচ্ছে মতো যেখানে খুশি ওই সূক্ষ্ম শরীরে থাপ করে এপাশ থেকে অদৃশ্য হলেন, ওখানে গিয়ে প্রকট হলেন, এমনি যাতায়াত করতে পারেন। তাহলে তাদের চলাচলের জন্য কোনো বাহনের প্রয়োজন কেন? দেখুন, সিংহ দেবী দুর্গার বাহন। এবার সিংহ নয়, বেশ বড়, অনেক বড়, বলশালী, তাই তার হয়তো দরকার ছিল লড়াই টড়াই করার সময় তাকে হয়তো অ্যাসিস্ট করতে হতো দেবী দুর্গাকে। তার ফলে ধরতে হবে যে একই সঙ্গে তার সব ওই সাইজ টাইজ মাথায় রাখলে দুর্গাকে বহন করার ক্ষমতা তার আছে। কিন্তু ভাবুন তো, ময়ূরের কি কার্তিককে বহন করার ক্ষমতা থাকতে পারে? নাকি ইঁদুরের পক্ষে গণেশকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব? তাহলে ময়ূর আর ইঁদুরকে কার্তিক বা গণেশের বাহন বলছি কেন? বলছি তার কারণ আছে। পদ্মপুরাণ বলছে সিংহ হলো দুর্গার তেজ, ক্রোধ আর হিংস্রতার প্রতীক। তার মানে দেবদেবীদের বাহনের অর্থ শুধু ওই অভিধানে খুঁজলে চলবে না, একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখতে যাবেন না। আসলে তাদের অন্য মানে আছে, তাদের ওই দেবদেবীর ক্যারেক্টারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। দেখুন, আমাদের মানে সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের বাহন ঠাহন অধিকাংশ সময় 11 নম্বর, মানে দুপা আর কি। কিন্তু সেটা বাদ দিলেও আমরা আমাদের কথাটা ছাড়ি, এই দেবদেবীদের কথা হচ্ছে তো তাদের কথা বলাটাই ভালো। দেবদেবী মানে আমাদের সাধারণ মানুষের জন্য ঈশ্বর কারা? আপনিও জানেন, আমিও জানি, আমাদের নেতারা। এবার এই যুক্তিটা মানলে বলুন তো, নেতাদের বাহন কি? তাদের বাহন থাকা তার মানে কোনো অন্যায় নেই, কিন্তু বাহনটা কোন চরিত্র বহন করছে? দেখুন, এমনিতে নেতাদের বাহনে বিশেষ বৈচিত্র্য নেই, জানেন তো। আমি দেখেছি কাউন্সিলর, এমএলএ, এমপি, মানে জনপ্রতিনিধি হোক বা একদমই নর্মাল স্তরের নেতা, মানে যাদের ওই গাড়ির সামনে অনেকগুলো ব্যাজ দেখে বোঝা যায় নেতা, এদের প্রত্যেকেরই বাহন কিন্তু দেখবেন ওই এসইউভি ধরনের গাড়ি, মানে ধরুন এই বোলেরো, স্করপিও, এই ধরনের সব গাড়ি। এটাই সবার আছে মোটামুটি, এটাই তাদের একটা স্ট্যাটাস সিম্বল বলে তারা মনে করে। সবাই কি মনে করে? ধরুন কোনো নেতা যদি খুব দাপুটে হন, তিনি সেটা কিভাবে বোঝাবেন? তারও উপায় আছে। দেখুন, যদি দেখেন কোনো নেতার বাহন ওই পেলোডার বা বুলডোজার, তাহলে একদম চোখ বন্ধ করে বুঝে যাবেন ওই নেতার ভীষণ দাপট। বিশ্বাস হচ্ছে না তো? ওই কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহাকে দেখুন, তিনি গেছিলেন জবরদখল উচ্ছেদ করতে। কিসে চেপে গেছিলেন? কেন? ওই বুলডোজার। আর তারপর যেটা হলো সেটা আর বলার দরকার নেই, আপনারা দেখে নিন না, ভাইরাল হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি করলে এখনই ভাঙবো, আমি বলে দিলাম। 24 ঘন্টার টাইম দিলাম, কালকে সকালে যেন ফাঁকা দেখি। অনেক হয়েছে, তাহলে জায়গা কিনে ভাড়া দিয়ে দোকান করো, কাজে দেবে। মানুষের অসুবিধা করে দোকান। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ
ভরসার বসতবাটি। দাপট কাকে বলে দেখলেন, শুনলেন তো কথাগুলো। কোনো রকম রাগ ঢাক গুড়গুড় নেই, কোনো রকম ঘোর প্যাচ নেই, একদম সোজা সাপটা বার্তা। বেশি বাড়াবাড়ি করলে এখনই ভাঙবো। এবং সত্যি কথা বলতে কি, যেটা আমরা চট করে ভেবে উঠতে পারি না, উনি কিন্তু সেটা ভেবেছেন। আমরা সচরাচর এই ফুটপাতে যারা দোকান টোকান করে থাকেন তাদের সম্পর্কে কী ভাবি, হয়তো বিরক্তি লাগে, রাস্তা বন্ধ করে আছে, হাঁটা চলা যায় না, ঠিক অসুবিধে হচ্ছে, কিন্তু এরাই বা করবে কি? এদেরও তো বাড়িঘর দর আছে, ক পয়সাই বা আয় হয় ওখান থেকে। কিন্তু আসলে এদের সম্পর্কে কত উঁচু ধারণা নেতারা পোষণ করেন সেটাই বক্তব্য শুনলেই তো বুঝতে পারবেন। কি বললেন, যান কি অন্য জায়গায় গিয়ে জমি কিনে দোকান করে ফেলুন। এই বাজারে জমি সেটা কিনতে হবে, কিনে যদি কেউ দোকান করতেই পারেন, সাত করে কি আর ফুটপাতে বসে আছেন? আর সত্যি কথা বলতে কি, নেতারা যা করছেন গত কয়েকদিন ধরে যা দেখছি, তারপর আপনার কি মনে হয় এই রাজ্যে আর কোনো জমি ফাঁকা পড়ে আছে? সে সরকারি জমি হোক, মানে যে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, আপনার আমার যার জমি হোক, সবই তো নেতারা দখল করে বসে আছেন। একের পর এক নেতার পেট থেকে জমি বেরোচ্ছে, তারপরেও একজন ফুটপাতের দোকানদার গিয়ে ইচ্ছে মতো ওই জমি কিনে নেবেন, দোকান বানিয়ে নেবেন, এত সহজ? অবশ্য নেতারা কি চাইছেন তারা এরকম সহজ করেই বুঝিয়ে দেন। এর থেকে সহজ করে আর কি বোঝাবেন বলুন তো? দেখুন, বিমল শাহ একসঙ্গে দুটো জিনিস বুঝিয়ে দিলেন, দুটো না তিনটে। প্রথম কথা, তিনি যে কতটা দাপুটে মানুষ এরপর আর কারোর কোনো সন্দেহ রইল না। তিনি নিজের ক্যারেক্টারটা বুঝিয়ে দিলেন। এবার দাপটটা কাদের ওপর? উত্তর হলো কিছু গরিব মানুষের ওপর, যাদের স্থায়ী ঠিকানা নেই, যাদের মাথার ওপর ছাদ নেই, ফুটপাতের ওপর যারা থাকেন বা ফুটপাত দখল করে নিজেদের দোকানপাট করে জীবিকা সংগ্রহ করেন, যারা ফুটপাত আটকে একটা ছোট্ট গুমটিতে হয়তো দোকান চালান, কিন্তু তারা জবরদখলকারী, তারা অন্যায় করেছেন, তাদের ওপর কামারহাটির কাউন্সিলর এই দাপট দেখিয়েছেন। এবং সেই সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন যে সরকারি জায়গা দখল করে রাখলে, ফুটপাত দখল করে বাড়িঘর তৈরি করলে এগুলো মহা অন্যায় তো বটে। তো সেইগুলোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেইছেন জবরদখল উচ্ছেদ করতে হবে, বেআইনি নির্মাণ ভাঙতে হবে। সুতরাং তিনি অক্ষরে অক্ষরে মেনে চলছেন মুখ্যমন্ত্রীর কথা। তার মতো এরকম মুখ্যমন্ত্রীর আদর্শ ছাত্র দেখা যায় না। এই সমস্ত জবরদখলকারীর বাড়িঘর ভেঙে দেওয়ার কথা যে একজন কাউন্সিলর এখন বলছেন, এতে তো কোনো অন্যায় নেই, এটাই তো তিনি করছেন, সেটাই বলছেন যেটা তাদের করতে বলা হচ্ছে। শুধু যে দাপটের সঙ্গে উঠে যেতে বলেছেন তা তো নয়, তার মধ্যে একটা মহানুভবতাও আছে ওই বিমল শাহর মধ্যে, সেটাও বুঝিয়ে দিয়েছেন। মনে হচ্ছে না মানুষটার বাইরেটা যতই শক্ত হোক, মনটা বড্ড নরম, একদম তুলতুল করছে। নাহলে কেন এই উঠে যাওয়ার জন্য 24 ঘন্টা সময় দেবেন বলুন তো? শুনলেন তো, 24 ঘন্টা সময় দিচ্ছি। বুলডোজার চড়ে এসছেন, যে কোনো সময় ভেঙে দিতে পারলেন, বললেন তো যে ইচ্ছে করলে তিনি এক্ষুনি ভেঙে দিতে পারেন, কিন্তু দেন 24 ঘন্টা সময় দিয়েছেন। নরম মনের মানুষ না হলে এটা করেন। এবার তারপর কি করবেন, মানে এই বুলডোজারে চড়ে কি করবেন, সেটা যেমন পরিষ্কার বলেছেন, তেমনই ওই বাহন বুলডোজারে চড়ে চলে যাওয়ার আগে উঠে যাওয়ার জন্য সময় দিয়ে যাচ্ছেন। দেখুন, যারা ফুটপাত দখল করে রয়েছেন তাদের কিন্তু সত্যিই প্রতিবাদ করার জায়গা নেই, তাদের হয়ে প্রতিবাদ করারও খুব একটা জায়গা নেই। সত্যিই তো, ওরা ফুটপাত দখল করে আছেন, জবরদখলকারী, অন্যায় করেছেন। কিন্তু এই সমস্ত গরিব মানুষগুলো এবং বাকি যারা সাধারণ, তাদের সবার হয়ে কয়েকটা প্রশ্ন করার আছে। আবার বলছি, এই যে গরিব মানুষগুলোকে তুলে দেওয়া হচ্ছে, এটা হওয়াটাই তো কাম্য। যে জায়গায় যেরকম হওয়া উচিত তাই বলা হচ্ছে, তাই করা হচ্ছে। ফুটপাত মানুষের চলাচল করার জন্য, সেই জায়গা দখল করে থাকবেন কেউ, এটা তো মানা যায় না। এবার এদের যদি উচ্ছেদ করা কাম্য হয়, তাহলে জয়ন্ত সিং যেরকম প্রাসাদ বানিয়ে ফেলেছে, তার বাড়িতে বুলডোজার কবে পৌঁছবে? এই প্রশ্নটারও কিন্তু উত্তরটা জানা দরকার, তাই না?
নাহলে কি করে বলুন তো সুবিচার হবে? কি করে বলবো যে এক যাত্রায় পৃথক ফল হচ্ছে না? আর জয়ন্তকে নিয়ে তার ক্লাবে গেছিল পুলিশ, তাকে সেই পুরোনো ফিলটা দেওয়ার জন্য। বেশ কয়েকদিন ধরে ওই থানায় রয়েছে, তো ওখানটায় ঠিক তার নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো সেটা নিশ্চয়ই করতে পারছে না, কিন্তু ওই ক্লাবে গিয়ে নিশ্চয়ই সে একটা নস্টালজিয়ায় ভুগছিল, জানেন তো। ওখানে সেই চোখের সামনে সেই ছবিগুলো দেখতে পাচ্ছিল, হয়তো চ্যাংদোলা করে একজনকে ধরে পেটানোর যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা নিশ্চয়ই সে চোখের সামনে দেখতে পাচ্ছিল। এবং যদি তার বাই এনি চান্স কোথাও গিয়ে ফিলিংটা একটু ফাঁক থেকে থাকে, সেটাও কিন্তু মানে কোথাও গিয়ে কমপ্লিট হয়ে গেছে। তার কারণ ওই দৃশ্যটার পুনর্নির্মাণ হয়েছে, পেটানোর দৃশ্যটা, আর তারপর তালতলার ওই ক্লাবটায় তালা পড়ে গেছে। আচ্ছা, তালতলা ক্লাবে তো পুলিশ পৌঁছে গেল, তালাও পড়ে গেল, জয়ন্তর এই নতুন বাড়িতে প্রশাসন কবে পৌঁছবে বলুন তো? বেশি বাড়াবাড়ি করলে এখনই ভাঙবো, আমি বলে দিলাম। 24 ঘন্টার টাইম দিলাম, কালকে সকালে যেন ফাঁকা দেখি। বাপরে বাপ, কি দাপট! দাপট, প্রতাপ, প্রভাব নামে কি আসে যায়? জনপ্রতিনিধিরা অবশেষে পথে নেমেছেন, দাপট দেখাতে দাবাং হচ্ছেন। প্রশ্ন হলো, এমন দাপট কি আচমকা? পিছিয়ে যেতে হবে মাত্র দিন 18 আগে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, I will throw them out. থ্রো দেম আউট, দখলদারির উচ্ছেদ, সঙ্গে উচ্ছেদের আওতায় সম্ভবত জনপ্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী বলেছেন, কাউন্সিলরদের একাংশের কারণে সরকারের মুখ পুড়ছে, আর সেই মুখ রক্ষায় এবং সম্ভবত নিজের কুর্সি রক্ষায় মাঠে নামছেন বিমল সাহারা। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিতে বলেছেন। পদ থেকে উচ্ছেদের আশঙ্কায় জনপ্রতিনিধিদের যেন সময় নেই। স্থান, কাল, পাত্রে নেতাদের বয়ান বদলাচ্ছে সুরগুলো। চাপ কে দিল? পরিস্থিতি নাকি পরিবেশ? একের পর এক ভাইরাল ভিডিওর সৌজন্যে কামারহাটির রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। জয়ন্তর দাপটেই কি কাউন্সিলরদের ট্যাফও করার জো ছিল না এতদিন? আজ জয়ন্ত হেফাজতে, তাই কি হুঙ্কারের সাহস পাচ্ছেন জনপ্রতিনিধিরাও? জায়ান্ট এখন হেফাজতে, হাতি পাঁকে পড়েছে। ছোট দোকানগুলো হোক বা জয়ন্তর এমন পেল্লায় বাড়িটা, রাতারাতি তো গজিয়ে ওঠেনি। কামারহাটি বিধানসভার মধ্যে সীমাবদ্ধ নেই, একদম ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে চলে গেছে। যেহেতু ওখানে আমাদের কাউন্সিলর নেই, মারা গেছেন তিনি, 1 বছর আগেই তিনি মারা গেছেন, যার জন্য এই ইনফরমেশনটা আমাদের কাছে আসেনি। ইনফরমেশন একটা যদি ভাইরাল ভিডিওর মাধ্যমে, আরেকটি তবে মুখ্যমন্ত্রীর অডিও, মানে মুখ্যমন্ত্রীর বার্তার মাধ্যমে। তাই পরিবর্তন ঐতিহাসিক না হলেও আপাতত তড়িঘড়ি পরিবর্তনেই পথ খুঁজছেন নেতারা। দাবাং নেতারা, দাপুটে নেতারা। যদি কোনো কিছু যদি না থাকে তার পেপার, যে বাড়িটা করেছে, এবং মনে হচ্ছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে ভেঙে দেওয়া হবে। এক যাত্রায় পৃথক ফল হবে না, তার একটা আশা তো পাওয়া গেল। বলেছেন যখন ওরম দাপুটে কাউন্সিলর, নিশ্চয়ই সেরকম হবে। তবে এটা চুপি চুপি জানিয়ে রাখি আপনাদের, এইরকম দাপুটে কাউন্সিলর তিনিও নাকি মাঝে মধ্যে ভয় পাচ্ছেন, জানেন তো। কে আবার কখন গুলি টুলি করে দেয়। সংবাদ মাধ্যমেই তিনি নিজেরই ভয়ের কথা আস্তে করে জানিয়ে দিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে ভয় পেলেও আসল জায়গায় কিন্তু উনি ভয় পাচ্ছেন না। যাদের ভয় দেখানোর তাদের একদম জমিয়ে ভয় দেখিয়েছেন। দেখলেন তো, এই বিমল শাহ কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর জয়ন্ত সিং তাহার বাড়ি কামারহাটির 10 নম্বর ওয়ার্ডে। খানিকটা দূরত্ব আছে, কিন্তু তারপরেও বিমল সাহা যা দাপুটে মানুষ, তাতে কিন্তু জয়ন্তের জন্য চিন্তা হচ্ছে। সত্যি বলছি, এই প্রথম আরিয়াদহের জায়েন্ট জয়ন্তের জন্য চিন্তা হচ্ছে। কারণ আরিয়াদহের ওই মৌসুমি মোড়ে সাদা ধবধবে যে বিশাল বাড়িটা জয়ন্ত সিং বানিয়েছে, সেই বাড়িটাও তো বেআইনি। শুনলেন তো, এই কাউন্সিলরও বললেন যে আগের কাউন্সিলরের সময় জানা মানে হয়েছে, কোনো কারণে তিনি মারাঠারা গেছেন, সেই জন্য কেউ খবর পাননি। এখন খবর পেয়ে গেছেন। খবর যখন পেয়েছেন 7 দিন, এ ভদ্রলোক কিন্তু বেশ টাইম মেপে কাজ করেন, যা দেখছি।
এর আগে দেখলেন 24 ঘন্টা সময় দিয়েছেন, আবার এক্ষেত্রে 7 দিন, সব নির্দিষ্ট। দেখুন, বাড়িটা যখন বেআইনি তখন তো সেই বাড়িতেও বুলডোজার পৌঁছানো দরকার। এটা কবে পৌঁছবে এই প্রশ্নটা কালকে করেছিলাম আপনাদের, আজও আবার করছি। যতদিন না এই বুলডোজার পৌঁছবে ততদিন এই প্রশ্নটা করে যাব, কারণ বাকি সব ভিডিওগুলো তো দেখেছি। পুলিশ যখন তার ভিত্তিতে কোথাও গিয়ে মামলা দায়ের করেছে, তার মানে সেই ভিডিওগুলোর পেছনে সত্যতা আছে। আর যদি সত্যতা থেকে থাকে, বিশ্বাস করুন এখনও কানের মধ্যে না ওই চিৎকারগুলো ধাক্কা মারছে, আপনাদেরও মারছে আমি জানি। এরপর না এ কারুর জন্য হয়তো কারুর কষ্ট করে তৈরি একটা বাড়ি, কিভাবে কষ্টটা করেছেন তা জানি না, কিন্তু কিছু লোক যে এদের জন্য কষ্ট পেয়েছেন সেটা জানি। কষ্ট দিলে যে কষ্ট পেতে হয় এটা তো আমরা সবাই জানি, তাই না? আর দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে কথা, তিনি তো নিজেই বলেছেন এরকম বেআইনি কিছু হলে ভেঙে ঠেকে দিতে হবে। তার নির্দেশ পালন হচ্ছে কি না, ঠিকঠাক করে কেউ মানছে কি না, সেটাও তো জানা দরকার, তাই না? এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যদি ঠিকমতো পালিত না হয় তাহলে তো প্রশ্ন করে যেতেই হবে। দেখুন, জয়ন্ত সিংয়ের বাড়ি আইন মেনে তৈরি হয়নি, বাড়িটার কোনো প্ল্যান পাস করেনি কামারহাটি পুরসভা। এই সব কটাই তো আমাদের বলে দিয়েছেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা। এবার যে বাড়ির কোনো প্ল্যানটা পাস হয়নি বলে পুরপ্রধান জানাচ্ছেন, সেই বাড়িকে বেআইনি বাড়িই বলতে হবে। হ্যাঁ, যদি কামারহাটি পুরসভা এখন ঘোষণা করে, মানে বলেছিলেন না সব একটু খতিয়ে দেখতে হবে, খতিয়ে দেখে হয়তো বললেন যে প্রাথমিকভাবে হয়তো কাগজপত্র ঠিকঠাক ছিল না, অনুমতি চাওয়া হয়নি, বিনা প্ল্যানে বাড়িটা তৈরি হয়ে গেছিল, কিন্তু এখন সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে, তা সে যে কোনো জাদু বলেই হোক না কেন, ম্যাজিক হয়ে যেতে পারে। এই সময় তো কোনো কিছুই মানে অসম্ভব লাগছে না, তাই না? খেয়াল করে দেখুন, কি যখন শূন্য ওএমআর শিটগুলো কোনো জাদু বলে 53-54 পাওয়ার মতো, মানে কোয়ালিফাইং মার্কস পাওয়ার মতো জায়গায় চলে যায়, তখন কোনো কোথাও কিছু নেই, সেই কাগজপত্র তৈরি হয়ে যেতে কতক্ষণ? কাগজপত্র এখন রেডি, এটা যদি হঠাৎ করে খতিয়ে দেখে বলা হয় তাহলে কিন্তু কথা দিচ্ছি আমরা একদম চুপ করে যাব, আর একটাও কথা বলবো না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ধরে নেব এটাই তো হওয়ার ছিল। হ্যাঁ, একটা ছোট্ট প্রশ্ন করবো, একটা ছোট প্রশ্ন থাকবে মনের মধ্যে। জানতে চাইব যে এই দাপুটে নেতার বাহন কি সত্যি বুলডোজার নাকি বেড়াল? কারণ বেড়ালের স্বভাব জানেন তো, বেড়াল ওই নরম মাটি পেলেই সেটা আঁচড়ায়। কামারহাটিতে ফুটপাত দখল করে থাকা এই গরিব মানুষগুলো তো নরম মাটি, তাদের সামনে গিয়ে বেড়াল হালুম করছে, কিন্তু যেখানে শক্ত মাটি, সেই জয়ন্তের বাড়ির সামনে গিয়ে কি বেড়াল আবার মিউ মিউ করবে? আগ নাম্বার যেটাকে বলা হয় সেটা আইডেন্টিফাই হয়েছে, কার জমি সেটা আইডেন্টিফাই করার জন্য বিএলআর অফিসে আমার অফিসাররা যাবেন। কিন্তু ইতিমধ্যেই আমরা বুঝে নিয়েছি যে এর কোনো প্ল্যান নেই, তার মানে বেআইনি বাড়ি। আমরা বসে থাকবো না, আমাদের যা নির্দেশ, আমাদের যে নিয়ম, সেই নিয়ম কারোর জন্যই আলাদা আলাদা হবে না, সবার জন্য একরকম হবে। যদি আপনার সাহস থাকে তাহলে যেরকম ইললিগাল জায়গা দখল করে হকারদের উচ্ছেদ করছেন, যারা সরকারি জমি জবরদখল করে নিজের বাড়ি তৈরি করেছে, পুকুর বুঝিয়ে নিজের বাড়ি তৈরি করেছে, তাদেরকে বুলডোজার চালাবেন না? নিয়মটা তো সবার জন্য এক হবে, তাই না? যদি কোনো জায়গায় দেখা যায় যে বেআইনিভাবে কোনো পুকুর বুঝিয়ে প্ল্যান ছাড়া কোনো বাড়ি তৈরি হয়েছে, তাহলে আইনে এই বিষয়ে যা বলছে নিশ্চয়ই পুরসভা আইনগতভাবে আইনের কঠোরতম ধারাগুলি প্রয়োগ করে নিশ্চয়ই কঠোরতম ব্যবস্থা নেবেন, সেটা সকলে দেখতে চাইবে। যদি এরকম হয় তাহলে একটা কথা বলুন, একটা এমএলএ কি জমি জমার ব্যাপারে হিসেব রাখে? এমএলএ কি এইসব ওই কত সেটিং হলো, কত আনঅথরাইজ হলো, কবে মিউটেশন হলো, এগুলো তো আমার কাজ নয়। কামারহাটিতে এইসব আনঅথরাইজ বিল্ডিং কোনো ফ্যাক্টরি না, জলাশয় বুঝে পুকুর বুঝিয়ে বাড়ি করা কোনো ফ্যাক্টরি না, পাড়ায় পাড়ায় সাট্টা জুয়া, হ্যাঁ একদম ওপেনলি চলছে।
আপনার বিধানসভায় এটা, আপনার তো কিছু দায়িত্ব বর্তায়। দায়িত্ব মানে কি, আমি কি মারামারি করবো? এইরকম সরল মনে মদন মিত্র যে বলে যাচ্ছেন না, সিরিয়াসলি বুঝতে পারছি না ওনার কী হয়েছে, এরমভাবে সব কিছু বলে দেয় নাকি? উনি বললেন যে কোথাও গিয়ে একজন বিধায়কের কাজ এটা হতেই পারে না যে তার এলাকায় কোথায় কোন বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, কি হচ্ছে সেগুলো সব খবর টবর রাখবেন, কোথায় কি সেটিং হচ্ছে এটাও বললেন। এগুলো নাকি খবর রাখার কথা না। অথচ তিনি খুব ভালো করে জানেন যে কামারহাটি পুরসভায় কীরকমভাবে পুকুর বুঝিয়ে বেআইনি বাড়ি হচ্ছে, কীভাবে সারটার ঠেক আছে, কীভাবে বেআইনি কাজকর্ম হচ্ছে, এগুলো সবই কিন্তু তার কেন্দ্র। অথচ তিনি গিয়ে কি মারপিট করবেন? আচ্ছা, এইটা যদি একটা যুক্তি দাঁড়ায় তাহলে তো নেতাদের এরপর থেকে আর কোনো কিছু বলাই যাবে না। ইনফ্যাক্ট তাদের কোনো দরকারই নেই মশাই। কারণ যাই হোক, ধরুন পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, এরপর আর কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু হওয়ার জন্য তাকে দায়ী করতে পারবেন? তাহলে তো তিনি ভাববেন যে আমি গিয়ে কি নেমে সব কিছু সামলাবো নাকি? এটা না, ওরা নতুন নতুন করে শেখান। ঠিক কীভাবে আমাদের ওনাদের দেখতে হবে জানেন তো। আমরা তাই টুকটাক করে আর কি আপাতত ওনারা যেটা বলছেন সেটাকেই আপ্তবাক্য ধরে এগিয়ে যাচ্ছি। আর আপনাদের কাছে এটাও কিন্তু আপনাদের রেগুলার মনে করিয়ে দেবো, ঠিক যেরকম ওই কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা কি বলেছিলেন সেটা আজ আবার শুনিয়েছি, আবার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। শুধু আপনাদের না, নেতাদেরও মনে করিয়ে দেওয়ার জন্য তারা কে কি বলেছেন, যাতে বোঝা যায় যে আমরা সংবাদ মাধ্যম প্রশাসনের সঙ্গে কথা না বলে কিছু বলছি না বা দেখাচ্ছি না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল উচ্ছেদ করতে যেমন বলেছেন, তেমনই তো বেআইনি নির্মাণ ভাঙতেও বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন পাকা বাড়ি হলে ছেড়ে দিতে হবে, এটা হবে না। তার মানে প্রশাসনকে টাফ হওয়ার কথা বলেছিলেন তিনি বলার পরেও প্রশাসন কি যথেষ্ট টাফ হতে পারছে? তাহলে এক জায়গায় কি করে বারবার একই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে? সাহস না, দুঃসাহস পাচ্ছে কিছু লোক, কিছু দুষ্কৃতী। আজ কোচবিহারের মাথাভাঙায় এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এটাকে অভিযোগও বলবো না, দেখতে পাচ্ছি চোখের সামনে, আপনারাও দেখুন না। অভিযোগ যে হাজরাহাট 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের ভাই, তিনি এই সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়েছেন। অভিযোগ উঠছে যে জমি বিবাদ থেকেই নাকি যাবতীয় গোলমালের সূত্রপাত। সে গোলমাল থেকে ঝগড়াঝাটি, হাতাহাতি, এবং তারপর যে ছবিটা ধরা পড়েছে দেখলেন তো, ওই মহিলাকে কিভাবে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। যিনি মারছেন তিনি নাকি ওই উপপ্রধান হোসেন আলীর ভাই। এবার খেয়াল করে দেখুন, দুটো শব্দ, আবার নারী নিগ্রহ, আবার জমি বিবাদ। এই দুটো জিনিসেই তো বারবার নেতাদের নামটা উঠছে। আর এই কোচবিহারে, এই মাথাভাঙাতেই, এখানেই তো কয়েকদিন আগে বিজেপি করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছিল। চারপাশে হইচই পড়ে গেছিল। আক্রান্ত মহিলা তার পরিবার অভিযোগ করেছিলেন বিজেপি করেন বলেই তাকে বিবস্ত্র করা হয়েছিল, এরকমভাবে নিগ্রহ করা হয়েছিল। পুলিশ আর তৃণমূলের তরফে পাল্টা বলা হয়েছিল রাজনৈতিক নয়, বিষয়টা সম্পূর্ণরূপে পারিবারিক। ঘাস কাটাকে কেন্দ্র করে নাকি গোলমাল, আর সেই গোলমাল থেকেই যাবতীয় ঘটনা। দেখুন কি ঘটনা, আর সেটার মধ্যে যাচ্ছি না, ওসব পুলিশ খুঁজে বার করুক, আদালতে প্রমাণ হোক। আমরা শুধু জানি নারী নিগ্রহের ঘটনাটা ঘটেছিল, একজন মহিলাকে বিবস্ত্র করে এইভাবে হাঁটিয়ে নিয়ে যাওয়া গেছিল, নিগ্রহ করা হয়েছিল, সে যে কোনো কারণেই হোক ঘটেছিল। ঘটনাটা এই মাথাভাঙাতেই ঘটেছিল। সেই মাথাভাঙাতেই অত হইচইয়ের পর আরেকবার একজন মহিলাকে এরকম প্রকাশ্য রাস্তায় এরমভাবে মারধর করার ঘটনা ঘটলো। কারণ জানি না, জানার দরকার নেই মশাই, ঘটেছে, চোখের সামনে ঘটছে, আপনারা দেখছেন, আমি দেখছি, এটা অভিযোগেরও দরকার নেই। এই মাথাভাঙার ঘটনাটায়, এই হাজরাহাটের ঘটনাটায় তৃণমূল কি বলছে? উপপ্রধান হাসান আলী বলছেন যে এই মহিলাই নাকি একটা জমি দখল করতে চেষ্টা করেছিলেন, প্রতিবাদ করায় নাকি ওই মহিলাই চড়াও হয়েছিলেন, তারা নাকি গায়ে হাত দেননি। ছবি তো অন্য কথা বলছে। ছবি বলছে যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে সেই রাজ্যের মহিলাকে রাস্তায় ফেলে মারছেন এক তৃণমূল নেতার ভাই।
মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি বারবার মহিলারা এভাবে আক্রান্ত হন আর সেই সমস্ত ঘটনায় কোনো না কোনোভাবে তৃণমূলের নাম জড়িয়ে পড়ে, তাহলে বিরোধীরা তো বলবেনই বাংলা নিজের মেয়েকেই বাঁচাতে পারে না। ব্যাপারটা শুনতে খুব ভাল লাগবে, এটা বলতে পারতাম তৃণমূলের খুব ভাল লাগবে, কিন্তু বিশ্বাস করুন এইটা বলছি আমাদের খুব ভাল লাগবে। সিরিয়াসলি আমাদের বাংলায় এই যে রুচির একটা অবনতি, বারবার এই রকম ঘটনাগুলো ঘটছে, সামগ্রিক এই অধঃপতনের ছবিটা দেখতে কিন্তু জাস্ট আর ভাল লাগছে না, ভাবতে ইচ্ছে করছে না এটা আমাদের রাজ্য। দেখুন ছবিতেই কিন্তু দেখা যাচ্ছে যে ঘটনাটা যখন ঘটছে সেখানে তখন পুলিশ কর্মীরা উপস্থিত, তাদের সামনেই একজন মহিলার গায়ে এভাবে হাত পড়ল, তাহলে কিসের টাফনেস বলুন তো? পুলিশ মন্ত্রী বলার পরেও এই টাফনেসটা দেখাতে গিয়ে পুলিশ কর্মীরা এতটা ইতস্তত করছেন কেন বলুন তো? নাকি টাফনেস, টাফ এই শব্দগুলো তাদের অভিধান থেকে বাদ পড়ে গেছে? কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা তারা কি কাঁচি দিয়ে কেটে ওনাদের অভিধান থেকে এই শব্দগুলোর পাতাগুলোকে বেবাক হাওয়া করে দিয়েছেন? শিহরিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ঘটনা প্রতিদিনই আমাদের ঘুম ভাঙে এই ধরনের ঘটনা শুনে, এবং মাথা ভাঙা কুচবিহারে প্রায় দিনই এই ঘটনা ঘটছে। সারা পশ্চিমবঙ্গে মহিলাদের অত্যাচার হয়, তাদেরকে বিভিন্ন রকমের তালিবানি অত্যাচার, এখন মানে তালিবানি অত্যাচার আমরা শুনেছি, এখন তৃণমূলী অত্যাচার, একই ব্যাপার। তালিবান ইজ ইকুয়াল টু তৃণমূল। হাসিম আলী আর হচ্ছে ইরশাদ আলী, এরা সবাই ওই পরিবারটা সবাই এসে আমাকে মেয়ে ছেলে সবাই মারছে। হাসিম আলী এত বড় একটা পার্টির নেতা, ইরশাদ আলী ওনার ভাই, কেন আমাকে এইভাবে মারপিট করলো, আমাকে বেইজ্জতি করলো, আমি এটা শাস্তি চাই। সময় আমরা ছিলামই না, পরবর্তীতে শুনে এসেছি অন্য কেউ এনাকে দিয়ে এই ব্যাপারটা খেলাচ্ছে। আমরা একটা দায়িত্বে আছি, দেখেন আমরা মানুষের ভালো করার জন্য আছি, আমরা খারাপ করার জন্য। ধরনের ঘটনা অনুদ্বিপ্রেত, এটা আমরা কখনো মান্যতা দেই না বা এটা আমরা সমর্থন করি না, কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একই পংক্তিতে অন্যান্য ঘটনাগুলোর সঙ্গে ফেলা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। লক্ষ্মীর ভান্ডার নাও আর রাস্তায় পড়ে পড়ে মার খাও, এই বার্তা নিয়ে রাজ্য প্রশাসন চলছে এবং মুখ্যমন্ত্রীর সস্নেহে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা বা তাদের ঘনিষ্ঠরা এই কাজ করে চলেছেন। অধিকাংশই ব্যক্তিগত, অরাজনৈতিক, সামাজিক, তার বিচ্ছিন্ন ঘটনা, সামান্য দু চারটে পাড়ার ঘটনাকেও এই ধরনের মাত্রা দিয়ে এক বন্ধনীযুক্ত করার চেষ্টা হচ্ছে। বুঝে গেলেন তো? পারিবারিক ঘটনা হলে, দুটো পাড়ার ঘটনা হলে এইভাবে কোনো মহিলাকে রাস্তার মধ্যে ফেলে মারধর করাটা অ্যালাউড, অথবা কেউ গিয়ে ওই রকমভাবে কোনো এক মহিলাকে ওই ঘাস টাস কাটার মতো ঘটনায় গণ্ডগোল হলে রাস্তার মধ্যে দিয়ে বিবস্ত্র করে দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারেন 1 কিলোমিটার, নিগ্রহ করতে পারে। দেখুন পুলিশ এই ঘটনাটায় উপপ্রধানের ভাই আর আরেকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে, কিন্তু আক্রান্ত মহিলার বক্তব্য তো শুনলেন, পঞ্চায়েতের উপপ্রধানও নাকি তাকে মারধর করেছেন। দেখুন সত্যি মিথ্যে এগুলো যাচাই করার দায়িত্ব পুলিশের। তদন্ত যখন শুরু হয়েছে, দুজন যখন গ্রেফতার হয়েছে, আমরা আশা করতেই পারি যে সত্যিটা সামনে আসবেই। কিন্তু মনে রাখবেন, জবরদখল আর মহিলার ওপর আক্রমণের অভিযোগ যেখানে জড়িয়ে যাচ্ছে, বারবার যখন জড়িয়ে যাচ্ছে, তখন সেখানে বিষয়টা লঘু করে দেখার কিন্তু কোনো উপায় নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েকজনের জন্য তৃণমূলের নাম খারাপ হবে, সেটা তিনি মেনে নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনি কথা বলেননি। জমি মাফিয়ারা চারপাশে যা যা কাণ্ড কারখানা করছে, তাতে তো এই ধরনের বক্তব্য
যখন বেরিয়ে আসে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে, বুঝতে হবে তিনি বুঝতে পেরেছেন জলটা কোন জায়গা দিয়ে বইছে, নাকের ওপর দিয়ে নাকি মাথার ওপর দিয়ে। এই জমি মাফিয়ারা তারা রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে গেছিল শিলিগুড়িতে। পরবর্তী ক্ষেত্রে যাদের কথা মুখ্যমন্ত্রীর কানে গেছিল, প্রশাসনিক বৈঠকে তিনি তীব্র ভাষায় নিন্দে করেছিলেন। এবং শুধু মানে যারা যারা জমি মাফিয়া তাদের কথা শুধু না, নাম করে গৌতম দেবের সমালোচনা করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনাটা। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে প্রশাসন অ্যাকশন নিল। ডাবগ্রাম ফুলবাড়িতে মিশনের জমি দখলের ঘটনায় তাদের 2 নেতা, বড় মাপের নেতা গ্রেফতার হলেন। জমি দখলের ঘটনার নিষ্পত্তি হলো, ফিরিয়ে দেওয়া হলো, সব হলো। কিন্তু ওই ডাবগ্রাম ফুলবাড়িতেই এক মহিলার জমি দখলের চেষ্টার অভিযোগে জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক আর ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি গৌতম গোস্বামী তারা গ্রেফতার হওয়ার পরেও, তাদের দুজনকে দল থেকে বহিষ্কার করার পরেও মুখ্যমন্ত্রী একটা কাক ঝোলাতে বলেছিলেন, তার মানে 2টো কাক ঝোলানো হয়ে গেছে। তারপরেও যেটা হলো, ওই জমি দখলের ঘটনা নিয়ে অভিযোগ উঠল এবং তাতে এক মহিলাকে রাস্তায় ফেলে মারধর করা হলো ওই উত্তরবঙ্গে কোচবিহারে। কোনটা কথা, কোন কাকে কটা কাক ঝোলালে তবে যে লোকজন সতর্ক হবে, সিরিয়াসলি বুঝতে পারছি না, জানেন তো। কাক কিন্তু মুখ্যমন্ত্রী ঝুলিয়েই চলেছেন। ওগুলো যদি প্রশাসনিক কাক হয়, আজ মুম্বাইয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঝুলিয়েছেন সেটা রাজনৈতিক কাক। তিনি মুম্বাই গিয়েছিলেন এক শিল্পপতির পারিবারিক অনুষ্ঠানে, একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। চারপাশে নিয়ে ব্যাপক হইচই চলছে ওই বিয়েটা নিয়ে, ব্লকবাস্টার। কিন্তু বিয়ের হইচই থামিয়ে দিয়ে রাজনীতির হইচই শুরু করে দিয়েছেন একটা মাত্র বাক্যে, একটা মাত্র বার্তা দিয়ে, জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহারাষ্ট্রে যেখানে কয়েক মাস পরে নির্বাচন, সেখানে গিয়ে শুধুমাত্রই বিয়ে অ্যাটেন্ড করে চলে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হয় নাকি? ওই বললাম, এই মুহূর্তে তিনি কাক ঝোলানোর মুডে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে গিয়ে 3টে কাক ঝুলিয়েছেন। একটা কাক বিজেপির জন্য। উত্তরপ্রদেশের পর এই মহারাষ্ট্র হচ্ছে সেই জায়গা যেখানে বিজেপি সব থেকে বেশি ধাক্কা খেয়েছে। সেখানে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আর এনসিপির প্রধান শরদ পাওয়ারের সাথে গিয়ে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বার্তা দিলেন। দ্বিতীয় কাকটা ঝোলালেন কংগ্রেসের উদ্দেশ্যে। ইন্ডিয়া উইককে আঞ্চলিক দলগুলোর মধ্যে সমন্বয়ের চেষ্টা করলেন তিনি। এটাই তো তার থিওরি ছিল, প্রথম থেকে তিনি এটাই বলছিলেন, যে যেখানে শক্তিশালী, যে আঞ্চলিক দল, তারা সেখানে লড়বে, তারপর সামগ্রিকভাবে একটা চেষ্টা করা হবে। আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি পাঠিয়েছিলেন অখিলেশ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে। তার মানে বিরোধী ব্লকে কংগ্রেসের একাধিপত্য যে মানবে না তৃণমূল, সেটা আরেকবার বোঝালেন। আর তৃতীয় কাকটা ঝোলালেন রাজ্যে বাম আর কংগ্রেসের উদ্দেশ্যে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া যে আর কোনো বিজেপি বিরোধী দল নেই, মানে কোনো বিজেপি বিরোধী দলের অস্তিত্ব যে তিনি স্বীকার করেন না, সেটাও বুঝিয়ে দিলেন তিনি আজ। बंगाल में तृणमूल कांग्रेस तैयार हुआ है लड़ने के लिए। हम तो सीपीएम कांग्रेस को साथ एडजस्ट नहीं कर सकते हैं कि हम तो सीपीएम का साथ लड़ाई करके हम पावर में आया। सीपीएम का साथ हमारा हिस्सा नहीं है। सीपीएम कांग्रेस बीजेपी अगर बंगाल में एक साथ में काम करे तो हमारे लिए दिक्कत होता है। 3 पार्टी में एक दफे भी किया, लेकिन कांग्रेस ऑल इंडिया में हम उसको खिलाफ नहीं है, लेकिन बंगाल में उसको कुछ नहीं है। लेकिन इंडिया गठबंधन में हम लोग सब इकट्ठा होते हैं। हमारी पारिवारिक मुलाकात थी, कृपा कर इसमें राजनीति ज्यादा मत रहिए। हम जो हमें कहना होता है हम खुलेआम कहते हैं, कहने के लिए कुछ हम डरते नहीं है, और जहाँ जो कुछ कहना है मैं और दीदी हम कहते हैं और कहेंगे। কলকাতায় ফেরার পর আবার কিন্তু একটা কাকের ব্যবস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা আবার ঝুলিয়ে দিয়েছেন তারই দলের কাউন্সিলর সুদীপ পল্লে বেহালায়। এতদিন মানে বললাম না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, ওই আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছিলাম, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চান কিছু
আর তার দলের লোকজন করে কিছু। তিনি একটা করে ঝামেলা সামলান, তারা অগাধ বিশ্বাস দলনেত্রীর ওপর, যা করবেন ঠিক সামলে দেবেন, সুতরাং আরেকটা করে ঝামেলা তারা খাড়া করে দেন। এই দেখলেন, এবং ঝামেলাগুলো এমন এক একটা ঝামেলা অনাবশ্যক, এবং এমন এক একটা ঝামেলা যে ঝামেলাগুলো সুদূর প্রসারী, দলের বিরাট বড় ক্ষতি করে দিতে পারে, একটা ছোট্ট জায়গায় না, বিরাটভাবে দলের স্বার্থে বিঘ্নিত করতে পারে। এই যেরকম দেখেছিলেন শিলিগুড়িতে ওই ওখানে রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে গিয়ে, ঠিক সেরকম বেহালায় এবার চার্চের সাথে অনাবশ্যক ঝামেলা জড়িয়ে পড়েছেন এই সুদীপ পল্লে কাউন্সিলর। তিনি এতটাই বাড়াবাড়ি করেছেন, আর্চ বিশপ শটান মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দিয়েছেন। তার মানে ধর্মস্থানে আবারও দাদাগিরি। তাহলে তো বুঝতে পারছেন আজকে আরও কতগুলো কথা বলতে হবে এরকম পরিস্থিতিতে। এই কথাগুলো সত্যি বলছি, আজকে জাস্ট না বললেই নয়। নোনা দেওয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো। এই লাইনটাতেই না বুকের ভেতরটা একদম মুচড়ে দিয়েছিলেন অঞ্জন দত্ত। অঞ্জন দত্তর গানের ওই রিপন স্ট্রিটটা থেকে যেখানকার ছবি, সেখান থেকে বেহালার বড়িশার দূরত্ব কতটা? অনেক দূর, বোধ হয় না কলকাতার এই মাথা ও মাথা। মিল কোথায়? কালো সাহেবের মেয়ে গানে অ্যাংলো ইন্ডিয়ান সংস্কৃতির তলানিটুকু একদম চেঁচে তুলে নিয়ে এসেছিলেন অঞ্জন দত্ত। আর কাউন্সিলর সুদীপ পল্লের দাপটে চার্চের ফাদারের একদম তলিয়ে যাওয়ার দশা হয়েছে। এতদিন জানতাম বেহালার ওই বড়িশায় একজনই দাদা, সৌরভ গাঙ্গুলি, কিন্তু কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বড়োর চেয়ারম্যান সুদীপ পল্লে, তিনিও তো খুব একটা কম যান বলে মনে হচ্ছে না। তার প্রতাপে কাঁপছে অক্সফোর্ড মিশন চার্চের বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং। ভাবা যায় বড়িশার বিখ্যাত মাঠ ডগলাস গ্রাউন্ড, সেটা এই চার্চের জমিতেই পড়ে। একসময় সৌরভ গাঙ্গুলি এই মাঠে জগিং করতে যেতেন জানি আমি, কিন্তু সম্প্রতি নিরাপত্তার খাতিরে ওই মাঠটাকে চার্চ কর্তৃপক্ষ ঘিরে দিয়েছেন, কারণ অনেক রকম অসামাজিক কাজকর্ম হচ্ছিল রাতের দিক থেকে, সেই জন্য আর কি ওই মাঠে মর্নিং ওয়াকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই থেকেই বিরোধের শুরু। চার্চ কর্তৃপক্ষের অভিযোগ কি জানেন? ওই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা চার্চ চত্বরে ঢুকে সরাসরি হুমকি দিয়েছেন। চার্চের অধীনে যে সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং রয়েছে, সেখানে বহিরাগতরা ঢুকে পড়ে কাজকর্ম বন্ধ করে দিয়েছে। কলেজটা মেরামতিও করা যাচ্ছে না, কারণ বড় অফিস অনুমতি দিচ্ছে না। কাউন্সিলরের অনুগামীরা কাজ বন্ধ করে দিয়েছেন, ঠিকাদারদেরও হুমকি দেওয়া হয়েছে। এই রকম যখন পরিবেশ, আতঙ্কিত চার্চ কর্তৃপক্ষ তখন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। মেয়র ফিরহাদ হাকিমের কাছেও চিঠি পাঠানো হয়েছে। বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা কাজ করে তাদের কাছে ডিস্টার্ব করছে না, করতে দেবে না। মিশন জেনারেল আমরা চিঠি লিখেছি, সেটাও দেবে না। জেনাব ফিরহাদ হাকিম যে আমাদের মেয়র সাহেব, এই খবর ওনার কানে যাওয়ার পরে উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি ম্যাটারটা সলভ করছি। আপনারা সিএম এর কাছেও কমপ্লেইন করেছেন যে হ্যাঁ, আমরা সিএম এর কাছেও কমপ্লেইন করেছি। ওই কলেজটা সঠিকভাবে চলতে পারে এবং মেয়েদের বা আমাদের শিক্ষিকাদের যেন কোনো রকম প্রবলেম না হয়, আর সুষ্ঠুভাবে একটা কলেজ চললে সমাজেরও উপকার হয়, কারণ এটা একটা মেডিকেল সায়েন্সের আন্ডারে বিএসসি নার্সিং কোর্স। ওখানে ভিতরে ঢুকিয়ে ওখানকার নিউসেন্স মানে ক্রিয়েট করছিল, সেটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, উনি চাইছেন যে ওই গেটটা খুলে আমি এটাকে পারমিশন দেবো। আচ্ছা, ওটার সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কলেজ নার্সিং কলেজ আলাদা জিনিস, আচ্ছা, অক্সফোর্ড মিশনের আলাদা জিনিস, সেটার কোনো সম্পর্ক নাই। কিন্তু তিনি বলতে ওটা যদি খুলবে তাহলে আমি ওখানে এলাও করবো, নাহলে ওনাকে সরিয়ে দিলে আমি এই অক্সফোর্ড মিশনের মাঠটাকে দখল করবো। তিনি আর্চ বিশপ সাহেব একজন মহামান্য ব্যক্তি, কিন্তু ট্রাস্টির জমি তিনি এরমভাবে বেআইনিভাবে বেচে দিতে পারেন কিনা তার একটা কোথাও সুরাহ। এই ধর্মের নামে যিনি বসে আছেন ওনার সব চরিত্র আমি জানি, আমাকে অনুমতি দেওয়া হোক সব কিছু আমি বলবো প্রেসের কাছে। আমি বলছি উনি পুকুর ভরাট করছি, আসুক মুখ্যমন্ত্রীর দল আসুক, লোকজন আসুক, এনকোয়ারি হোক, আমি দেখিয়ে দেবো। কনফিডেন্স দেখলেন? দেখুন, নর্মালি আমরা কিন্তু দেখেছি যে এই ধর্মস্থান বা এই ধরনের বিষয়গুলো ধর্মীয় সংগঠনগুলোকে
রাজনৈতিক দলগুলো একটু এড়িয়ে চলে, এগুলোর সঙ্গে বিশেষ ঝামেলায় যায় না আর কি। এখন তো সবই দেখছি উল্টো হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি জানি না কেউ বলবেন কি না এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করো। দেখুন, বড় চেয়ারম্যান এই সুদীপ পোলের বক্তব্য শুনে মনে হচ্ছিল অনেক ভীষণ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। যদি সত্যি আত্মবিশ্বাসের কারণ থাকে তাহলে তো বলতেই হবে এই আত্মবিশ্বাস তারিফ করার মতো। কিন্তু মুশকিল কি জানেন, অক্সফোর্ড মিশন চার্চটা এটার মানে একটা যে যোগাযোগ রয়েছে, এটার যে একটা পরিচিতি রয়েছে, সেটাও তো নেহাত ফেলনা নয়। সবথেকে বড় কথা, এর সঙ্গে একটা বিশ্বাস জড়িয়ে রয়েছে। অক্সফোর্ড মিশনের এই চার্চটা প্রোটেস্ট্যান্ট চার্চ, খ্রিশ্চান ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে দাঁড়িয়ে 1517 সালে জার্মানিতেই প্রোটেস্ট্যান্ট মুভমেন্টটা শুরু হয়েছিল। ব্রিটেনের রাজ পরিবারও কিন্তু প্রোটেস্ট্যান্ট। চার্চ অফ ইংল্যান্ড প্রোটেস্ট্যান্ট অ্যাঙ্গলিকান চার্চের হেড অফিস। এবার অক্সফোর্ড মিশন আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছে জানেন? এখনই লন্ডনে অভিযোগ জানাচ্ছেন না তারা, কিন্তু মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েও যদি কাজ না হয় তাহলে লন্ডনে অভিযোগ করা হবে। আর একবার যদি লন্ডনে এই অভিযোগটা পৌঁছে যায় তখন বড় চেয়ারম্যান সুদীপ পোলের এই কনফিডেন্সটা কি টিকবে? কারণ দেখুন, ভারত এখনও ওই কমনওয়েলথের অংশ তো, আর চার্চ অফ ইংল্যান্ড যদি কূটনৈতিক মাধ্যমে অভিযোগ করে বসে, তারা যদি এটা বলে যে কলকাতায় তাদের সেবামূলক মিশন ও নার্সিং কলেজে স্থানীয় কাউন্সিলর দাদাগিরি করছেন, তখন কি হবে? এমনিতেই ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায় এসছে, তাদের সাথে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে ভারতকে। এবার সেই সময় এরকম অভিযোগ যদি সামনে আসে তার এটা কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে। এটা তো শুধু প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের মধ্যে আটকে নাও থাকতে পারে তাহলে, তাই না? সারা পৃথিবীতে কিন্তু একটা ইস্যু হয়ে যেতে পারে। এবং সব থেকে বড় কথা, এটা দেশের সম্মানহানির বিষয় বলে দেখা যেতে পারে, কিন্তু তখন এটা কলকাতার বিষয় থাকবে না। এবং তখন নিশ্চিতভাবেই রাজ্য, কলকাতা এবং দেশ সব কটা জায়গার সম্মান রক্ষা এটা তো মুখ্যমন্ত্রীর কাছেও প্রায়োরিটি হয়ে দাঁড়াবে। সবার আগে তো তিনিও ভারতীয়, এবং তার এই আবেগটা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি। তখন এরকম কনফিডেন্স রাখা যাবে তো? সমস্ত কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু ভেবে চিন্তে কাজ করলে হয় না? জিনিসটা ছোট হতেই পারে, তার কাছে প্রভাবে প্রসারে এটা কিন্তু অনেক সুদূর প্রসারী হয়ে যেতে পারে। তখন কী হবে ভেবেছেন কি? এবং এটা তো পরপর চলছে, একটার সাথে একটা ঘটনা তো জুড়ে যেতে পারে। কয়েক মাস আগেই কলকাতা পুরসভার অধিবেশনে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় পাদ্রিয়ার নামদের নিয়ে কিছু অবান্তর মন্তব্য করেছিলেন। তাতেও তো যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তৃণমূলকে। এবার সুদীপ পোলের ইস্যুটাও আন্তর্জাতিক হলে বাংলার ইমেজে কাদা লাগাটা আর কিছু বাকি থাকবে? অক্সফোর্ড মিশন নিজের জমিতে যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যাওয়ার সুযোগ রয়েছে বলে আমার মনে হয়, এবং জনপ্রতিনিধিরা সুদীপ পোলে আলোচনাটা করতে পারতেন। তা না করে এইভাবে সংঘাতে যাওয়াটা বোধহয় ঠিক হলো না, আমার মনে হয়। এটা বিশপকে দেখে নেবে, এদের এক কাউন্সিলর তিনি পোপকে দেখে নেবেন। হ্যাঁ, পোপের বিভিন্ন আলোচনা করেছিলেন বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে। হ্যাঁ, তো তার মধ্যে এ তো বলেছে মাত্র বিশপকে দেখে নেবে। হ্যাঁ, নিজের ওয়ার্ডে জিততে পারিনি, কিন্তু মানুষ এদের বিরুদ্ধে, মানুষ এদের বিপক্ষে। আর মমতা ব্যানার্জি এদের ওপর রাগ হচ্ছে, হকারের ওপরে বুলডোজার চালাচ্ছে। কি অদ্ভুত। সুদীপকেও বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি, যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো, কর্পোরেশন গিয়ে দেখবে। আমরা কেন এই ব্যাপারে ইনভলভ? আমাদের তো আইনত কোনো কাউন্সিলরের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এখতিয়ারই নেই, সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই। আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্টে। নিজেরা যাওয়ার কোনো এখতিয়ারও আমাদের নেই, আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই, সুতরাং এটা যাওয়াটা ভুল হয়েছে। অত্যন্ত পরিশীলিত ভাষায় মেয়র ফিরহাদ হাকিম গোটা বিষয়টার নিন্দা করলেন। আসলে তিনি তো বুঝতে পারতেন, নিয়মকানুন দেখালেন, প্রসেস দেখালেন, একটা যে ওয়ে আউট ছিল সেইটা বললেন, কিন্তু আসলে যেটা বললেন বা যেটা বোঝালেন
কত বড় প্রবলেমে যে ফেলে দিয়েছেন তাদের, সেটা তার কথা শুনে বোঝা যাচ্ছে। দেখুন, বয়স্কদের মর্নিং ওয়াক, বাচ্চাদের খেলা, সবের জন্যই মাঠের প্রয়োজন, কিন্তু বেহালায় যে একের পর এক মাঠ পরপর বিক্রি হয়ে বহুতল উঠে গেল, তখন এই সমস্ত কথাগুলো মনে পড়লো না? তখন তো কেউ জাননি। এই ডগলাস গ্রাউন্ডের ব্যাপারেই মনে পড়লো। আর চার্চ যদি তার জমিতে পাঁচিল দিয়ে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে, যদি সেটা আইনত তাদের মতো করে থাকে, তাহলে তো কারোর কিছু বলার নেই। আর আইনত যদি তাদের মনে হয় যে না হয়নি, তাহলে তো মেয়র রাস্তা বাতলে দিলেন। সত্যিই তো তিনি নিয়ম মাফিক কোথাও গিয়ে অভিযোগ করতে পারতেন। দেখুন, হাওড়ায় বটানিক্যাল গার্ডেন একবার মর্নিং ওয়াক বন্ধ করে দিয়েছিল। তাতে এক সাংসদ অনাবশ্যক সক্রিয়তা দেখিয়েছিলেন। জোর করে ঢুকতে গিয়ে বটানিক্যাল গার্ডেনের হেরিটেজ গেটটাই সেই সময় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু গাছওয়াড়িতে কিন্তু কোনো লাভ হয়নি। পরে মর্নিং ওয়াকারদের জন্য আলাদা করে একটা পাস সিস্টেম হয়। এবার মানে একটা প্রসেসে আসতে হয়েছে। চার্চকে বলে এরকমই মাঠের জন্য তো পাস করে নিলেই পারতেন কাউন্সিলর, যখন তিনি এতটাই মানুষের পাশে দাঁড়াতে চাইছিলেন। কিন্তু তার জন্য এরকম রাজ্যের ভাবমূর্তি নিয়ে খেলার এত বড় ঝুঁকি নিয়ে নিলেন। চার্চ কিন্তু অভিযোগ করেছে কাউন্সিলর ব্ল্যাকমেল করার জন্য নার্সিং কলেজের মেরামতি বন্ধ করে দিয়েছেন। এটা তো কালিদাসী বুদ্ধি। এমনিতেই আমাদের রাজ্যে চিকিৎসা কর্মীদের অভাব রয়েছে। যে কজন নার্স তৈরি হয়ে আসেন, তাদের তৈরি হওয়ার রাস্তাতেও খুঁড়ে দিচ্ছেন। এবার মেয়র ফিরহাদ হাকিম যখন নিজেই স্বীকার করে নিয়েছেন কাউন্সিলর অনধিকার চর্চা করেছেন, তখন এই নিয়ে আর আলাদা করে সত্যি কথা বলতে কি বিতর্কের অবকাশ নেই। এবং আমাদের ধারণা, মুখ্যমন্ত্রী ফিরলে তিনি কিছু না কিছু বন্দোবস্ত তো নিশ্চিতভাবেই করবেন। চারপাশে যা হচ্ছে না, মানে যারা দায়িত্বে রয়েছেন, এই কাউন্সিলররাও একটা জায়গার দায়িত্বে অবশ্যই, হয়তো তারা নিজেদের দায়িত্বটা বুঝতে পারছেন না, তার ফলে তাদের ওপরে যারা আছেন তাদের বারবার এরকম বুঝতে হচ্ছে আর বারবার এরকম ভুল স্বীকার করতে হচ্ছে। জলপাইগুড়ির তৃণমূল সভাপতি মহুয়া গোপ, তিনিও তো একইভাবে স্বীকার করে নিয়েছেন যে জেলার ভূমি রাজস্ব দফতরে গড়বড় রয়েছে। আর এখানেও নিশানায় আরেকটা ধর্মীয় প্রতিষ্ঠান, 100 বছরেরও পুরনো গোশালা সংগঠনের জমি প্লট করে করে নাকি জমি হাঙররা বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ। আর এখানে কাউন্সিলর নন, সন্দেহ বিএলএলআর ওপর। জেলায় জেলায় জমি লুটের যেন শেষ নেই। জলপাইগুড়িতে আগেই সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল, এবার ধর্মীয় প্রতিষ্ঠানের জমি হাতিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। প্রশাসনকে সব জানানো হলেও তারা নাকি কিছুই করেনি। সালটা 1911। 112 বছর আগে জলপাইগুড়িতে তৈরি হয় গোশালা। সেই গোশালার অধীনে সংলগ্ন এলাকায় রয়েছে অনেক জমি, যেমন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া 31 নম্বর জাতীয় সড়কের পাশে 17 বিঘা জমি। গোশালার সদস্যদের অভিযোগ, অবস্থা এটা আছে, আমাদের যে এখানে জমিটা ছিল, দ্যাট ইজ সামওয়্যার অ্যারাউন্ড 5.6 একর্স, সেই জমিটা বারবার করে কাগজে কলমে বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে এই একটা বাউন্ডারি করেছে, নেটার বাউন্ডারিটা করেছে, প্লাস 144 ধারা যে বোর্ডটা ছিল সেটাও এখান থেকে কেউ তুলে নিয়ে গেছে। অভিযোগ, ধীরে ধীরে 17 বিঘা জমি প্লট করে বিক্রি করে দিয়েছে জমি হাঙররা। ঘিরে দেওয়া হয়েছে গোশালার জমি। টোটাল জমি ছিল এখানে প্রায় 8 একরের মতো। ওটার মধ্যে 75% আমাদের ছিল, আরেকজন শারিক ছিলেন এখানে 25%, আরেকজনের ছিলেন, ওনার নাম প্রেম সিং। আচ্ছা, তো উনি এই জমিটা বেচে দেয় অন্য লোককে। উনি বেচার পরে যেই লোক কিনেছে ওরা এখনো বেঁচে যাচ্ছে এই জমিটা, মানে আমাদের জমি সুদ্ধা ওরা বেচে দিচ্ছে এই জায়গাটা। গোশালা কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়ো দলিল তৈরি করেই তাদের জমি বিক্রি করে দিচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র। এই নিয়ে জলপাইগুড়ির বিএলআরও অফিসে অভিযোগ জানিয়েছেন, কিন্তু সেখানেও গাফিলতির অভিযোগ। তো আমরা বিআরওর কাছে দ্বারস্থ হই, বিআরও অফিসে গিয়ে দ্বারস্থ হই। তো ওনাদের কাছে আমরা এলআর জানতে চাই, তো তারপরে ওনারা নানাভাবে আমাদেরকে মানে হ্যারেজ করা, রীতিমতো হ্যারেজ করার মতন আমাদেরকে করলেন। প্রথমত অ্যাপ্লিকেশনই জমা নেবেন না, না এটা না, যারা কিনেছে তাদের দলিল আছে, দলিল নিয়ে এসে করেছে, তো আমরা দলিল বেশি করেছি। রাতারাতি তো আর জমি দখল, দলিল তৈরি করা সম্ভব নয়। জমি জালিয়াতির পিছনে কাদের হাত? স্থানীয় বাসিন্দারা এই প্রশ্নে বোবা। গন্ডগোল যে রয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল জেলা সভাপতিও।
একটু তো মানে ফাঁকফোকর থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটার পদক্ষেপ যখন এখন নেওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হয়েছে। এগুলো যে একদিনে তৈরি হয়েছে বা একদিন নতুন করে আজকে তৃণমূলের সরকার এসছে তারপরে হয়েছে এরকম নয়। আর বিএলএলআরও যার বিরুদ্ধে তদন্তে ঢিলে দেওয়ার অভিযোগ, তিনি বলছেন, না, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আমার যা যা ই করার দেখতে হবে কাগজপত্র দেখে, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। জমির হাত বদলে বিপাকে গোশালা কর্তৃপক্ষ, প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন তারা। আদৌ কি দখল হওয়া জমি ফেরত মিলবে? সোনার তরী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, দেবতারে প্রিয় করি, প্রিয় রে দেবতা। জমি আঙড়েরা আমার ধারণা সেটার পরেই অনুপ্রেরণা পেয়েছে, জানেন তো। দেবোত্তর জমি প্রিয় করে নিয়েছেন তারা, দেবতার প্রসাদ মনে করে বেবাক খেয়ে নিয়েছেন। আবার উদারতা দেখুন, নিজেদের কাছে রাখেনও নি, প্রসাদের মতোই অন্য কাউকে বিলিয়ে দিয়েছেন। এই যে আপন করে নেওয়ার একটা প্রসেস না, এটা কিন্তু বাঙালির মজ্জায় ঢুকে গেছে। অফিসে সহকর্মীদের কলম ধার দিয়ে দেখবেন তারা আপন করে নেন, বর্ষাকালের ছাতা তাও কারোর আপন হয়ে যায়। আর নেতারা, তারা যে দলেরই হন, তিনি জীবন দর্শনে যেন একদম ওই যৌথ খামারে বিশ্বাসী, যা তোমার তাই আমার। দুর্গাপুরের কাকসায় তৃণমূল নেতা বুদ্ধদেব রায় কৃষি দফতরের জমি তিনি নিজের নামে নাকি রেকর্ড করিয়ে নিয়েছেন। বাম আমলে ওই বনকাটি পঞ্চায়েতে নিজেদের মালিকানায় থাকা জমি কৃষি দফতরকে দান করেছিল মুখোপাধ্যায় পরিবার। তাতে কৃষি দফতরের কার্যালয় তৈরি হয়েছিল। 2 দশক আগে সেই কার্যালয়টা বন্ধও হয়ে যায়, বাড়িটা পরিত্যক্ত ছিল, থাক। কিন্তু সরকারি সম্পত্তি তো। এখন দেখা যাচ্ছে ওই জমিতে কার্যালয়ের সিমেন্টের যেখানে কাঠামোটা দাঁড়িয়ে আছে তার রেকর্ড স্থানীয় তৃণমূল নেতা বুদ্ধদেব রায়ের নামে। বুদ্ধদেব রায়ের দাবি, তাকে বদনাম করতেই নাকি কেউ এ কাজ করেছে, তিনি করেননি কিচ্ছু। একেবারে পার্টি লাইন মেনে কথা, জানেন তো। সন্দেশখালির থেকে চোপড়া হয়ে কামারহাটি, যাই ঘটুক না কেন দেখবেন শুনতে হবে কেউ কিচ্ছু করেনি, শুধু বাংলাকে বদনাম করার চক্রান্ত হচ্ছে। বাংলাকে বদনাম করতে কেউ কেউ এরকম কাণ্ড কারখানা করে দিয়েছে। বাংলাকে বদনাম করতেই হয়তো কেউ এই সরকারি জমিও বুদ্ধদেব রায়ের নামে লিখে দিয়েছেন। আচ্ছা, এইরকম বদনাম করার চেষ্টা আপনাকে কেউ কখনো করেছে? মানে ধরুন সরকারি জমি টমি আপনার নামে লিখে দিতে হবে না, অন্তত অন্য কোনো জমি বা লটারি টটারিও তো আপনি এরকম পেয়ে যেতে পারেন। কিন্তু দেখুন, লটারি পান অনুব্রত, টাকার পাহাড় থাকে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে, আর সরকারি জমি তার রেকর্ড হয়ে যায় নিজেরা জানতেই ওই তৃণমূল নেতার নামে। কি অদ্ভুত চলছে সব কিছু, তাই না? এখানটা আমাদের দেওয়ার পর এখানে অফিসে হয়েছিল, অফিস চালু ছিল, অফিস যাওয়া আসা ছিল, দারুণ একদিন ছিল, কৃষি দপ্তরে কাজ হতো। তার কিছুদিন পরেই শুনছি নাকি এটা অন্যরকম হয়ে গেছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে, আমার পেছনে কেউ অপোজিট পার্টি লাগতে পারে। এটা কৃষি দপ্তরে কখন ছিল না ছিল বলতে পারবো না, আমাদের জানা নেই এটা, এবং আদৌ সরকারি ছিল কিনা সেটাও কিন্তু জানা নেই। যদি এরকম ধরনের সরকারি জমি কেউ আত্মসাৎ করতে গেলে শুধু তো একা করেনি, তার সঙ্গে ভূমি দপ্তরের লোকরা যুক্ত আছে। বিডিও অফিসে এবং বিএলআরওর সাহায্য নিচ্ছি না, এইগুলো একবারে প্রশ্রয় নেব না, এবং যেখানেই যা বেআইনি কাজ হবে সেখানে দেখা হবে, তদন্ত করে দেখা, তদন্ত করে ব্যবস্থা। কখনো কখনো মনে হয় কি জানেন, আমরাই বোধহয় নেতাদের বিভ্রান্ত করছি। আমরা কথায় কথায় বলি না, জনগণের করের টাকা, হয়তো নেতারাও ভাবেন সরকারের জমি তো জনগণেরই জমি, তিনিও তো জনগণেরই অংশ, তাই নিজের নামে সব কিছু লিখিয়ে নিতে পারেন, অথবা সরকারি জমি ইচ্ছে মতো নিজের নামে করে নিতে পারেন।